We have already discussed about thermal power plant, hydro power plant and nuclear power plant. Today I will discuss about diesel electric power station or diesel power plant. Diesel electric power station or diesel power plant. First we are introduced to diesel electric power plant. আমাদেরকে তাহলে ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কি সেটা জানতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশানটা একটু পড়ে নিই। ইন্ট্রোডাকশান টু ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কি সেটা জানতে হবে। ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেখানে কি হয়, মেনলি ডিজেল ইঞ্জিনটা প্রাইম মুভার হিসাবে ইউজ হয় এবং যে এনার্জি ডিজেল ইঞ্জিনটা প্রাইম মুভার হিসাবে হয় এবং যে এনার্জিটা পাওয়া যায় সেখানে মেনলি এক ধরনের অয়েল ইউজ হয়। সেই অয়েলটাকে আমরা ডিজেল অয়েল বলি। ঠিক আছে, তাহলে দেখো, ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ এ পাওয়ার প্ল্যান্ট। ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এক ধরনের পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ ডিজেল ইঞ্জিন ইজ ইউজড অ্যাজ এ প্রাইম মুভার ফর জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন করার জন্য ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন একটা প্রাইম মুভার হিসাবে ইউজ হয়। ঠিক আছে, দ্য ডিজেল ইঞ্জিন অবটেন এনার্জি ফ্রম এ লিকুইড ফুয়েল। কী বলছে, দ্য ডিজেল ইঞ্জিন অবটেন এনার্জি সংগ্রহ করে ফ্রম এ লিকুইড ফুয়েল, এক ধরনের তরল জ্বালানি, লিকুইড ফুয়েল, তরল জ্বালানি থেকে, ইউজুয়ালি কল, যেটা আমরা কি বলছি, ডিজেল অয়েল। এটাকে আমরা বলছি ডিজেল অয়েল অ্যান্ড দ্য কনভার্ট ইনটু এ মেকানিক্যাল এনার্জি। তাহলে কি হচ্ছে, প্রথমে ডিজেল ইঞ্জিন প্রাইম মুভার হিসেবে কাজ করে। ডিজেল ইঞ্জিন যে অয়েলটা বা লিকুইডটা ইউজ হয় সেটাকে আমরা কি বলছি, ডিজেল অয়েল। ডিজেল অয়েলটাকে কম্বাস্টিং করে বা বার্ন করে আমরা কি করছি, যে এনার্জি জেনারেট করছি, সেই এনার্জিটা, সেই অয়েলটা কি হচ্ছে, এনার্জিতে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। অ্যান্ড অল্টারনেটর or a DC generator or synchronous generator mechanically coupled to diesel engine convert to mechanical energy into electrical energy. ডিজেল ইঞ্জিন কি করছে, সেই ডিজেল বা লিকুইড ফুয়েল আর ডিজেল অয়েলটাকে কনভার্ট করছে মেকানিক্যাল এনার্জিতে, এবং মেকানিক্যাল যে শ্যাফট থাকছে, মেকানিক্যালি যে ডিসি জেনারেটারের শ্যাফট বা অল্টারনেটরের মধ্যে যে শ্যাফট থাকছে, সেই শ্যাফটের সঙ্গে কাপলিং করে আমরা কি পাচ্ছি, শ্যাফট কাপলিং করে আমরা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। ঠিক আছে, ইট ইজ নট that the main difference between a diesel engine and a steam turbine is that in the কি বলছে, ইট ইজ নট what, মানে এটা দেখার বিষয় যে দ্য মেন ডিফারেন্স বিটুইন এ ডিজেল ইঞ্জিন অ্যান্ড স্টিম টারবাইন। কি দেখার বিষয়, ডিফারেন্সটা কিসের, ডিজেল ইঞ্জিন অ্যান্ড স্টিম টারবাইনের, ইজ দ্যাট কি, ইন দ্য ফার্স্ট কেস দ্য কেমিক্যাল এনার্জি অফ কম্বাস্টেশন ইজ রিলিজ ইনসাইড দ্য সিলিন্ডার। কী বলছে, ফার্স্ট কেস, প্রথমত আমরা লক্ষ্য করব যে কেমিক্যাল এনার্জি অফ কম্বাস্ট মানে দহন করার ফলে যে কেমিক্যাল এনার্জি, রাসায়নিক যে শক্তি বা এনার্জি নির্গমন হচ্ছে বা রিলিজ হচ্ছে, সেটা কোথার মধ্যে হচ্ছে, ইনসাইড দ্য সিলিন্ডারের মধ্যে বা অভ্যন্তরে। হোয়ার্স ইন দ্য সেকেন্ড কেস, যেখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি, দ্য এনার্জি ডেভেলপ ডিউরিং কম্বাস্টেশন অফ ফুয়েল বলতে জ্বালানি দহনের ফলে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে এনার্জি ডেভেলপড হওয়ার সময় কী হচ্ছে, দ্য ফার্স্ট ট্রান্সফার ইনটু স্টিম। কী হচ্ছে, যখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ফুয়েল জ্বালানিটাকে দহন করার ফলে যে এনার্জি ডেভেলপড হচ্ছে, সেটা ফার্স্টলি ট্রান্সফর্ম ইনটু স্টিম। প্রথমে কী হচ্ছে, স্টিমে ট্রান্সফর্ম হচ্ছে, হুইচ ইন টার্ন ডেভেলপ মেকানিক্যাল পাওয়ার ইন দ্য টারবাইন, যেটা কী করছে, মেকানিক্যাল পাওয়ারটা কনভার্ট হচ্ছে কি, কোথায়, টারবাইনের মধ্যে। নর্মালি আমরা ডিজেল ইঞ্জিন, ছোটো ডিজেল ইঞ্জিন আমরা আশেপাশে সচরাচর দেখতেই পাই। দেখবে আমরা কি দিই, অয়েল দিয়ে স্টার্ট করলে কি হয়, মিডিলে একটা টারবাইনের মতো চাকার মতো থাকে, যেগুলো বিয়ের বাড়িতে জেনারেটরে দেখেছো তোমরা অনেকেই।
ঠিক আছে, ওখানের সঙ্গে কি থাকে, একটা অল্টারনেটর লাগানো থাকে। অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর আমরা যেটা বলি, সেটা দিয়ে আমরা কি পাই, আউটপুটে এসি কারেন্ট পাই। এটা সবাই দেখেছো। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো। দেন উইল ডিসকাস সিলেকশন অফ সাইট ফর ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। এভরি পাওয়ার প্ল্যান্ট a main part selection of site for diesel in selection of site. We have already discussed we have already before discussed the thermal hydral neutral uh, থার্মাল হাইড্রোলিক যে ডিসকাস করেছি, সেখানেও দেখেছি সিলেকশন অফ সাইট মানে কী ধরনের সাইট বা আমরা কী ধরনের জায়গা সিলেক্ট করব, সেটা আমরা প্রত্যেকের ক্ষেত্রেই লক্ষ্য করেছি। ঠিক তেমনিও ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সিলেকশন অফ সাইট অফ ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট ক্ষেত্রে আমরা কী করব, কোন জায়গায় কীভাবে হবে সেটা আমরা লক্ষ্য করব। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি যে সাইট সিলেকশনের একটা মেন ব্যাপার হচ্ছে যে এফিসিয়েন্সি ভালো হতে হবে এবং কস্টলি ক্যাপিটাল কস্ট কমাতে হবে। ঠিক আছে, তো ক্যাপিটাল কস্ট কমানোর জন্য এবং ক্যাপিটাল কস্ট কমানোর জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এটা মেন টার্গেট থাকে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের মেনলি যে কনসিডার করা হয়, মেনলি ফলোয়িং ফ্যাক্টর শুড বি কনসিডার হুইট সিলেক্টিং দ্য সাইট ফর ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের জন্য যেগুলো কনসিডার করা হয়, মেনলি 7 ম্যাটার আর কনসিডার ফর সিলেকশন অফ সাইট ফর ডিজেল ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্টস। we have discussed about stepwise. First point, distance from the load center. আমাদেরকে প্রথমে আমরা যে পয়েন্টটা দেখছি সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার। লোড সেন্টার বলতে কি বুঝি, লোড বলতে যে সেটা ইন্ডাস্ট্রিয়াল লোড হতে পারে, কমার্শিয়াল লোড হতে পারে, হ্যাঁ, সে যে কোনো লোড হতে পারে। তো লোডটা কোথায় হবে, লোডের ডিস্টেন্সটা আমাদেরকে সবসময় কাছে রাখতে হবে। কারণ কি, যেখানে আমরা পাওয়ার জেনারেট করব, হ্যাঁ, ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার জেনারেট করব, সেটাকে ট্রান্সমিশনের খরচটাও কমবে, তাহলে ক্যাপিটাল কস্টটাও কমবে। তার জন্য দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার। দ্য সাইট শুড বি অ্যাজ নিয়ার টু দ্য লোড সেন্টার অ্যাজ পসিবল ইন অর্ডার টু অ্যাভয়েড ট্রান্সমিশন কস্ট অ্যান্ড লসেস। কী বলছে, দ্য সাইট শুড বি নিয়ার দ্য লোড সেন্টার। সাইট কোন সাইট, আমরা যে সাইটটা বা সিলেক্ট করব ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য, সেই সাইটটা লোড সেন্টারের কাছাকাছি থাকতে হবে, যাতে ট্রান্সমিশন কস্টটা এবং অল ওভার ক্যাপিটাল কস্টটা যাতে কম হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, মানে যেখানে আমরা যে সাইটে বা যে লোকেশনে আমরা প্ল্যানটা করব, সেখানে যাতে অ্যাভেলেবল জমি থাকে, জায়গা থাকে, তার জন্য আমরা লিখেছি অ্যাভেলেবিলিটি অফ দ্য ল্যান্ড। সেকেন্ড পয়েন্ট, দ্য ল্যান্ড শুড বি অ্যাভেলেবল অফ অ্যাট চিপ রেট টু কিপ দ্য ক্যাপিটাল কস্ট অফ প্ল্যান্ট। আমরা এমন লোকেশনে করব যেখানে অ্যাভেলেবল জায়গা আছে, সেই জায়গা হলে তাহলে কী হবে, আমরা চিপ রেটে পাবো। আমাদেরকে জমি বা জায়গার রেটটা কতটা চিপ পাওয়া যায় সেটাও লক্ষ্য করতে হবে, তাহলে আমরা টোটালের উপর যে ক্যাপিটাল কস্ট সেটাও কমে যাবে। 3 নম্বর পয়েন্ট আমরা কী দেখব, অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। মেনলি ডিজেল ইলেকট্রিক পাওয়ার স্টেশনে মেন যে দহন বা জ্বালানি বা কম্বাস্টেশন ফুয়েল যে ইউজ হচ্ছে, সেইটা কি, মেনলি ডিজেল অয়েল। তাহলে অয়েলের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ওই জন্য আমরা নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। দ্য ফুয়েল শুড বি ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাট রিজনেবল রেট। তাহলে যাতে খুব সহজেই আমরা অ্যাভেলেবেল পাই এবং যাতে ওই ফুয়েলের রেটটা রিজনেবল হয়। ঠিক আছে, সহজলভ্য বা। তারপরে আমরা কি দেখব, 4 নম্বর, অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। এবার ট্রান্সপোর্টেশন, দেখো প্রত্যেকটা পয়েন্টেই ঠিক ক্যাপিটাল কস্টটার উপর ফলো করা হয়েছে, যে আমাদের যাতে টোটাল ক্যাপিটাল কস্টটা কম হয়, টোটালের উপর খরচটা কম হয়। প্রত্যেকটা পয়েন্ট, অ্যাভেলেবিলিটি অফ দ্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। দ্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি শুড বি অ্যাভেলেবল। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকতে হবে, না হলে
কি প্রবলেম হতে পারে, আমাদের যে অয়েল ট্রান্সমিটার বা আদার যে ইকুইপমেন্টস আছে সেগুলো প্রবলেম হতে পারে। তাছাড়া ট্রান্সপোর্টেশন যদি ভালো না হয় তার খরচটাও বেড়ে যেতে পারে। তার জন্য এটা একটা ভাইটাল পয়েন্ট, দ্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস শুড বি অ্যাভেলেবেল। দেন উই ডিসকাস ফিফথ নাম্বার পয়েন্ট, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টেই তোমরা দেখেছো ওয়াটার একটা খুব ভাইটাল পয়েন্ট, ওয়াটার মাস্ট থাকতেই হবে। ঠিক তেমনি ডিজেল ইলেকট্রিক পাওয়ার স্টেশনের ক্ষেত্রেও ওয়াটারের প্রয়োজন। ওই জন্য লিখেছি ওয়াটার শুড বি অ্যাভেলেবেল ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ফর কুলিং পারপাস। কুলিং পারপাসের জন্য প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল জল থাকতে হবে নিয়ার পাওয়ার প্ল্যান্টের পাওয়ার প্ল্যান্টের পাশে। দেন উই ডিসকাস 6 নম্বর পয়েন্ট, ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। এটাও একটা পয়েন্ট লক্ষ্য রাখতে হবে যে কোনো পাওয়ার প্ল্যান্টে আমরা দেখেছি যে যখন আমরা পাওয়ার প্ল্যান্ট করি সেটা পপুলেশন এরিয়া বা ঘনবসতি জনগণ বসতি এরিয়া থেকে দূরে রাখতে হয়। ঠিক আছে, ঠিক তেমনি ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও ঠিক ডিস্টেন্সটা পপুলেশন এরিয়ার দূরত্ব বজায় রাখতে হবে। দেখো, দ্য সাইট শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য থিকনেস পপুলেটেড এরিয়া বিকজ অফ নয়েজ। যেখানে ঘন জনবসতি আছে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, প্ল্যান্টার করতে হবে। বিকজ অফ নয়েজ, অনেক ডিজেল ইঞ্জিনের জন্য প্রচুর নয়েজ নির্গমন হয়, সেই কারণে ক্ষতি করতে পারে। অ্যান্ড নিউসেন্স কজ ফ্রম এক্সস্ট, এবং ক্ষতিকারক অনেক দ্রব্য নির্গমন হয়, সেগুলো থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের ডিস্টেন্সটা কী করতে হবে, পপুলেটেড এরিয়া থেকে দূরে করতে হবে পাওয়ার প্ল্যান্টটা। নেক্সট পয়েন্ট দেখো, টাইপ অফ ল্যান্ড। এটাও একটা ভাইটাল পয়েন্ট। কোন ধরনের আমরা জমি বা জায়গা সিলেক্ট করব সেটা একটা ভাইটাল পয়েন্ট। আমাদেরকে এর আগেও দেখেছি যে একটা পাওয়ার প্ল্যান্ট একটা বড় এরিয়ার প্রয়োজন। সেই এরিয়ার যে মাটি বা যে ল্যান্ড থাকে সেই ল্যান্ডটা ক্যাপাসিটি কত থাকে, বিয়ারিং ক্যাপাসিটি কত, মানে ধরে রাখার ক্ষমতা কত, সেটা একটা ভাইটাল পয়েন্ট। এবং ভাইব্রেশন ট্রান্সমিটের কীরকম ভাইব্রেশন ট্রান্সমিট হয় কি না সেটা একটা পয়েন্ট। আমরা দেখছি দ্য ল্যান্ড শুড বি অফ হাই বিয়ারিং ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড দ্য লোড অফ দ্য প্ল্যান্টের বলতে পাওয়ার প্ল্যান্টের অনেক যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো রাখার জন্য, বা এই যে ডিজেল ইঞ্জিন বা কম্প্রেসারের কারণে যে ভাইব্রেশন সৃষ্টি হয় সেই ভাইব্রেশনের কারণে যাতে মাটির ল্যান্ডে কোনো ধরনের এফেক্ট পড়ে পাওয়ার প্ল্যান্টকে নষ্ট না করতে পারে, সেদিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। দ্য ল্যান্ড শুড বি অফ হাই বিয়ারিং ক্যাপাসিটি। হাই বিয়ারিং ক্যাপাসিটি বলতে মাটি যে ধরে উইথস্ট্যান্ড দ্য লোড ধরে রাখার ক্ষমতা অফ প্ল্যান্টের লোড ধরে রাখার ক্ষমতা, অ্যান্ড অলসো ভাইব্রেশন ট্রান্সমিটেড টু দ্য ফাউন্ডেশন ফ্রম কম্প্রেশন অ্যান্ড ডিজেল ইঞ্জিন কম্প্রেশন থেকে যে ভাইব্রেশনগুলো ট্রান্সমিট হয় সেগুলো যাতে ক্ষতি না করতে পারে, তার জন্য ল্যান্ডটা কেমন সেটা আমাদেরকে ফলো করতে হবে। দেন উই ডিসকাস লেআউট অফ এ layout of medium size diesel electric পাওয়ার প্ল্যান্ট। আমরা তোমাদেরকে কী ধরনের সাইট সিলেক্ট করব সেটা আমরা দেখলাম, ইন্ট্রোডাকশন পেয়েছি। এবার আমরা ছোট্ট করে লেআউট অফ মিডিয়াম সাইজ ডিজেল ইঞ্জিন, একটা মিডিয়াম সাইজ ডিজেল ইঞ্জিনে কীরকম কোথায় কী থাকে একটু আমরা হালকা করে দেখিয়ে নিই। তাহলে সাপোজ এইটা হচ্ছে সিলেক্টেড এরিয়া, যেখানে এরকম পজিশানে কি থাকে, অফিস ঘর থাকে। এটা হবে অফিস, এটা থাকবে অফিস। তারপরে এখানে একটা কন্ট্রোল রুম থাকবে, এখানে কন্ট্রোল রুম, এখানে ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট, এখানে হবে ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট, ডিজেল ইঞ্জিন জেনারেটর
সেট। ঠিক তেমনিভাবে এখানেও ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট। ঠিক এখানেও ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট। আর এখানে একটা এরকম স্পেস 2-3খানা রেখে দেওয়া হয়, স্পেস ফর ফিউচার এক্সটেনশন, পরে আরও বাড়ানোর জন্য ইঞ্জিন সেট। আর এটা হচ্ছে ওভারহেড ক্রেন। ঠিক আছে, মোটামুটি লেআউট আমি বোঝানোর চেষ্টা করছি। সাইট সিলেকশনে কোথায় কি থাকে। হ্যাঁ, এখানে একটা ওয়াটার কুলিং পাম্প লাগানো থাকে, ওয়াটার কুলিং পাম্প, ওয়াটার কুলিং পাম্প। ঠিক আছে, এখানে কম্প্রেসর, যেটা আমরা ডিজেল ইঞ্জিনে দিই। ঠিক আছে, এই কম্প্রেসর তার মধ্যে এটা হচ্ছে হট ওয়েল, এটা হচ্ছে ওয়াটার কুলিং ট্যাঙ্ক, ওয়াটার কুলিং ট্যাঙ্ক। এটা হচ্ছে ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক। ঠিক আছে, আর এখানে একটা থাকে অয়েল পাম্প, টু সার্ভিস ওভারহেড ট্যাঙ্ক। মোটামুটি এটা একটা লেআউট একটা মিডিয়াম সাইজ ডিজেল ইঞ্জিনের। থ্যাংক ইউ।